হে মহাকাল বাবা, আমার বউর সাথে সব কিছু ঠিক করে দাও। হে মহাকাল ঠাকুর, তোমার কাছে আমি এসেছি, আমার বউর সাথে সব কিছু ঠিক করে দাও। হে ঠাকুর, হে বাবা মহাকাল, আমি তোমার কাছে এসেছি, বুনুর সাথে আমাকে সব কিছু ঠিক করে দাও। তাহলে আমি আবার আমার বুনুকে নিয়ে আর আমার ভগ্নিপতিকে নিয়ে দার্জিলিং আসবো। আমার সব কিছু ঠিক করে দাও ঠাকুর, আমার সব কিছু ঠিক করে দাও। ঠিক এই রকমভাবে একটা ধাগা মানে সুতো বেঁধে এসছিল মহাকাল মন্দিরে। ঠাকুর, আমার বনুর সাথে আমার যেন সমস্ত সম্পর্ক ঠিক হয়ে যায়। পাশে ছিল স্যান্ডি, স্যান্ডিকে পাশে নিয়েই সে তার বুনুকে চাইছিল মহাকাল মন্দিরে গিয়ে। বন্ধুরা, বুঝতে পারছো? মানে মায়ের পেটের বোনের প্রতিও এত ভালোবাসা, প্রেম বা এত টান হয় না, যেটা এদের পাতানো সম্পর্ক, তাও আবার ইউটিউবে পাতানো সম্পর্ক থেকে এদের এত টান, মায়া, মমতা সব উদলে 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 পড়ে। তো চলো ভিডিওটা শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই বেশ ভালো আছি। তো ভিডিওটা যখন পাবে তখন হচ্ছে ডেটটা হবে সোমবার। তো আমাদের শ্রাবণ মাসের এটা প্রথম সোমবার। তোমরা কারা কারা সবুজ চুড়ি পরেছো? আমি একটা পরেছি। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমরা সোমবার মানছো কি না, বা কিভাবে পুজো করছো, কোন মন্দিরে যাচ্ছ, সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আমার কথা বলি, আমি জানি না কালকে কোন মন্দিরে যাব। যেটা যাব সেটা তোমাদেরকে পরে আমি আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? পরের ভিডিওতে বলে দেবো। তো চলো, এখন ম্যান্ডিকে নিয়ে বলতে এসেছি। ম্যান্ডিকে নিয়ে বলি, এখন ঘড়িতে বাজছে ওই 9:30 মতো। তো ভিডিওটা এখনই শ্যুট করে রাখছি, জানি না আজকে দিতে পারবো কি না। আজকে যদি না দিতে পারি, আমি কালকে তো অবশ্যই পেয়ে যাবে তোমরা। তো বন্ধুরা, তোমরা একটা ভিডিও দেখেছো, সেখানে ম্যান্ডি বলেছে যে তার বনুকে পাবার জন্য সে মহাকাল মন্দিরে মানত করেছিল। সেটা কাকে জানিয়েছে? সেটা জানিয়েছে বৌদিমণিকে, ঠিক আছে? মানে সোনা বৌদিকে জানিয়েছে। যে সোনা বৌদি ফোন করেছিল, সরি, সোনা বৌদি ফোন করেছিল যে বোন, ওয়াইটিতে যা শুনছি, যা দেখছি, এগুলো কি ঠিক? তখন আমাদের ম্যান্ডু বলেছে যে হ্যাঁ বৌদি, সবই ঠিক। তখন বৌদি বলেছে, হায় রে, যাকে পাওয়ার জন্য তুই মহাকাল মন্দিরে গিয়ে মানসিক করলি, আর আজকে সেই এরকম করছে। বন্ধুরা, মানে বুঝতে পারছো জল কত দূর গড়িয়েছে এদের? মানে এদের সম্পর্কের জল, অন্য কিছু না, সম্পর্কের জল কত দূর গড়িয়েছে। আরে এতই যদি পীড়িত, এত নাটক করার কি আছে? ডাইরেক্ট বোনের বাড়ি গিয়ে গলা জড়িয়ে ধরলেই তো সব মিটে যায়। আমরা আমাদের নিজেদের রক্তের সম্পর্কের সাথে তাই তো করে থাকি। আমরাও 3 বোন, আমাদেরও মাঝে মাঝে রাগ অভিমান হয়। সব থেকে বেশি রাগ অভিমান হয় আমার মেজো বোনের সাথে। মানে ও একটু, আমি একটু বেশি কথা বলি, ঠিক আছে? ও আবার পয়েন্টে কথা ছাড়া পছন্দ করে না। আর আমি একটু বেশি বেশি কথা বলি। তো কোনো কিছু কথাতেই আমাদের মাঝে মাঝেই কিন্তু তর্ক বিতর্ক হয়ে যায়। তারপর যখন মানে কি বলবো, কিছুক্ষণ পরেই হ্যাঁ 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 করে আবার কথা বলে নিই। মানে বোন ভাই বোনের সম্পর্ক যেরকম হয়, মারপিট হবে, ভালোবাসা হবে, সব কিছুই হবে। ছোটোবেলায় ছোটোবেলায় আমরা ভাই বোনের সাথে কত গণ্ডগোল করি, কত কিছু করি, কিন্তু তারপরেও আমরা পরক্ষণে আবার মেল করে নিই। ঠিক সেই রকম তোমার যদি এতই পিড়িত উদলে উঠছে, কি গো পায়ে, তোমার যদি ম্যান্ডুর জন্য এতই পিড়িত উদলে উঠছে, তাহলে তুমি তো গিয়ে অফ ক্যামেরায় একদিন ম্যান্ডুর ফ্ল্যাটে গিয়ে গলা জড়িয়ে ধরলেই তো তোমাদের সমস্ত মানে সমস্যার সমাধান হয়ে যাবে। তোমাকেও জড়িয়ে ধরতে হবে না, তুমি খালি ওর গেটের সামনে গিয়ে হাজির হবে, ঠিক আছে? গেটের সামনে গিয়ে হাজির হবে। ও মারু, মারু যে শুয়ে আছে বিছানায়, খুব নাকি শরীর খারাপ, এর পরের ভিডিওটা মারুকে নিয়ে আসবে। তো মারু এসে তোমার গলায় জড়িয়ে ধরবে, তাহলেই দেখবে সব মিটে যাবে। তাহলে তোমাকে এত নাটক আর ওয়াইটিতে করতে হবে না। আসলে কি বলো তো, ইগো,
এটা নিজের পেটের সম্পর্ক হলে, মানে মায়ের পেটের একই রক্ত হলে এতটা ইগো কাজ করতো না, কিন্তু এটা যেহেতু সেই রকম নয়, মানে পাতানো 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 ঠিক বলেছি, পাতানো সম্পর্ক, সেই জন্য এখানে ইগোটা বেশি কাজ করছে। আর সেই জন্যই তোমাকে বারবার ওয়াইটিতে এসে এই গল্পটা তোমাকে বলতে হচ্ছে, টাইটেলে থাম্বনেলে দিতে হচ্ছে, যেন তেন প্রকারণে মানুষকে বোঝাতে হচ্ছে যে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি আগে যাব না, মানে ধাব্যকুচি ভাঙবো না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ওকে আগে আসতে হবে, ওকে আমার পায়ে এসে একবার গড়ালুটি খেতে হবে, তবেই আমি ওকে জড়িয়ে ধরবো, নাহলে আমি কিন্তু জড়িয়ে ধরবো না। এটা যদি তুমি আমাদের ভেতরে ভেতরে নিজেদের সমস্যাগুলো মিটিয়ে নিতে, তাহলে আমরা বলতাম না। আর এটা আমি তোমাকেই বলছি, তার কারণ টাইটেল থাম্বনেলে তুমি একটু কড়া কড়াভাবে দিচ্ছ, মারু কিন্তু অতটা দেয়নি, ঠিক আছে? আমি বলছি না যে মারু ভালো, কেউ তোমরা ধোয়া তুলসী পাতা না, তোমরা ওই একই থালির এপিঠ আর ওপিঠ, তুমি যেহেতু বেশি বেশি করে দিচ্ছ তাই তোমাকে বলছি। তো বন্ধুরা, অনেকেই আবার নাকি বলছে এরা নাকি নাটক শুরু করেছে ভিউজ টানার জন্য। তো আমি আমার অভিজ্ঞতা থেকে যতটা অ্যানালাইসিস করতে পেরেছি সেটাই তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যে যদি এটা নাটক হতো তাহলে এই জিনিসটা ভিউজ টানার জন্য বারবার ওরা কিছু কিছু তথ্য, কিছু কিছু কথা কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরতো। আর এটা এত সহজে নাটক বন্ধ হতো না, এটা না হলেও 1 মাস বা 20 দিন মতো টানতো, তাতে করে ভিউজটা যাতে টানা যায় সেই কারণে। কিন্তু এটা একদমই নাটক না। অনেকেই হয়তো ভাবছে যে এটা নাটক করছে ভিউজ টানার জন্য, নাটক করেও তো ভিউজ হচ্ছে না, ভিউজ কি হচ্ছে না। তো যদি এটা সত্যিকারের, আমি মানে এত বড় বড় ব্লগার নাটকগুলি করেছে ওয়াইটিতে এসে সবাইকে দেখে দেখে, বা এই ম্যান্ডি রানিও তো করেছিল, তোমরা জানো না 2 বছর আগে। তো এই সমস্ত ভিডিওগুলি দেখে দেখে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, যখন নাটক হয় না, এই যে কিছুদিন আগেই আমাদের করলো কন্ট্রোভার্সি দিদি, হ্যাঁ, ফ্ল্যাটে গিয়ে উঠলো, দেখেছো তো? প্রত্যেকটা ভিডিওতে ও কিন্তু ওই সমস্যাটাকে ছুঁয়ে যেত, হালকা হলেও টাচ করে বেরিয়ে যেত। কোনো বর মেসেজ করেছে সেটা চপকিয়ে দিত, বা কোনো কিছু একটা টাচ করে যেত, সমস্যাটাকে টাচ করে যেত। তো ম্যান্ডিও যদি সেইভাবে কন্টিনিউ ভিডিওতে সমস্যার কথা বলতো, তাহলে এটা বুঝতে পারতাম যে নাটক। এটা নাটক না, এটা রিয়েল, ওদের ঝামেলা চলছে। আর সবাই সবারই নিজের সেলফ রেসপেক্ট আর ইগোটাকে মাঝখানে দাঁড় করিয়ে রেখেছে, আর সেই কারণে কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। এবার ম্যান্ডি দেখছে যে যতই আমি মহাকাল মন্দিরে গিয়ে বনুর জন্যে মানত করি, কিন্তু এখন আমি যে একটি দিদি পাইছি, এই দিদি আমার বনুর থেকেও আমাকে অনেক বেশি ফায়দা দিচ্ছে, ঠিক আছে? দেখো, সবাই এখানে কিন্তু নিজের ফায়দাটাই বোঝে বন্ধুরা, বলে না বাপ ভরা না ভাইয়া সবসে বড়া রুপাইয়া। এবার ম্যান্ডি দেখছে এতদিন আমার বনু ছিল, মানে যখন ও মহাকাল মন্দিরে গিয়ে মানসিক করেছে যে আমি ওকে ছাড়া থাকতে পারছি না, তো তখনও পর্যন্ত এই গুপ্তা দিদি ভাইয়ের সাথে অত গদগদ ভাব হয়নি, ঠিক আছে বন্ধুরা? সেই কারণেই মানসিকটা করেছিল। এবার যেহেতু দেখছে গুপ্তা দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে বাবা সোনাই উড়ে দিয়েছে আমাকে একবারে, তো সেই জন্য ম্যান্ডো আবার চিন্তা করলো যে ফায়দাটা কার সাথে আমার বেশি হবে। আমি যদি দিদিকে ধরি, এর কাছে অনেক গুপ্তধন আছে, লাইভে বলেছে না কিরে তোর কাছে অনেক গুপ্তধন আছে, তো এর কাছে তো অনেক গুপ্তধন আছে, মালকড়ি কিছু পাওয়া যাবে। আর বনুর সাথে যদি আমি সম্পর্ক করি, এক তো গুপ্তধনকেও হারাবো, উল্টো আমাকে বুনুকে দিতে হবে, কেন কি বুনু তো আমার থেকে একটু লো ক্যাটাগরি, তাই না? আর দিদি হচ্ছে একটু হাই ক্যাটাগরি, তো দিদিকেই ধরে রাখতে হবে। তো এই বুদ্ধি করে ম্যান্ডি এখন উভয় অন্তরে পড়ে গেছে, যাব তো কোথায় যাব তো কার কাছে যাব, দিদির কাছে যাব না আমি বুনুর কাছে যাব, ঠিক আছে? তো এই সমস্যার মধ্যে ও ভেবে পাচ্ছে না যে আমি করব তো কি করব। এটা গেল ম্যান্ডুরানির কথা। এবার চলে আসি গুপ্তা দিদি ভাইয়ের কথা। ও বাবা, সত্যি কথা কেউ সহ্য করতে পারে না গো, কেউ সহ্য করতে পারে না। সচ হমেশা কড়বা হতে হয়, সচ হমেশা কড়বা হতে হয়। একটা ভিডিও করেছিলাম না, খুব বলেছিলাম আমি যে এই যে গুপ্তা ম্যাডাম, আপনার কাছে কি কোনো টাইমের মূল্য নেই যে এরকম একটা ওয়াইটি নোংরা জগতে নোংরা মানুষদের সাথে আপনি নিজের এতটা সময় নষ্ট
কষ্ট করছেন সেই ভিডিও আমার দেখে বন্ধুরা গুপ্তা ম্যাডাম আবার চিড়বিড় করে উঠেছে। হ্যাঁ, আমাকে কমেন্ট করেছে একটা, দাঁড়াও তোমাদেরকে কমেন্টটা পড়ে শোনাই, একটু ওয়েট করো, একটু কমেন্টটা পেয়ে গেছি, পড়ি, শোনো। আপনি সঠিক রাস্তায় আছেন, কন্ট্রোভার্সি করে যান, আশা করি অনেক ইনকাম করবেন, ফুল স্টপ। এবার উত্তরটা দিই। ব্যাপারটা হচ্ছে ম্যাডাম কি করব বলুন, আমিও ব্লগিং শুরু করেছিলাম, কিন্তু আমার ব্লগিং কেউ দেখে না। কেন বলুন তো? আপনার বুনুর মতো আমি নাটক করতে পারি না। আপনার বুনুর মতো আমি আমার বাচ্চার দুধের ডাবাকে খালি করে আমি ওয়াইটিতে দেখাতে পারিনি গুপ্তা ম্যাডাম। আমারও ছোট্ট একটা শিশু আছে, তারও কখনো কখনো দুধের ডাব্বা, হরলিক্সের ডাব্বা খালি হয়ে যায়, কষ্ট হয়, অনেক কষ্ট হয়, কিন্তু সেটা ওয়াইটিতে এসে বলতে পারিনি, মুখে আটকায়। এটা মনে করি যে ভগবান হাত পা দিয়েছে, কর্ম করে খাবো। ওয়াইটিতে এসে নিজের দারিদ্রতাকে বিক্রি করতে পারিনি, তাই জন্যই আমি এই কন্ট্রোভার্সিতে এসেছি, বুঝতে পেরেছেন? আরও একটা কথা বলি, না ঠিক আছে চলুন, এত বেশি দিলে আপনি নিতে পারবেন না, এইটুকুই থাক। কিন্তু সম্পর্কের মানে আপনি বোঝেন না, রিয়েলি? আমি বুঝি না, ঠিক আছে একটু বুঝিয়ে দেবেন তাহলে, আর তার সাথে সাথে আপনার বুনুকেও বুঝিয়ে দেবেন সম্পর্কের মানে কীরকম হয়। মানে ভাই যাকে বলি সে শুধু ভাইই হবে, অন্য কিছু না। বাকিটা কি আর বলবো, নাকি আপনার জানা আছে? সময় বের করতে হয়, ও সত্যি পাওয়া যায় না? আচ্ছা আচ্ছা, সময় বের করতে হয়, সময় পাওয়া যায় না। আবার আমার এডুকেশন নিয়ে ভাববেন না। না না, ভাবছি না, কেন ভাববো? পয়সা ইনকাম করতে হলে এগুলি ভাবতে নেই। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, একদম কারেক্ট কথা বলেছেন। পয়সা ইনকাম করতে হলে না এইসব ভাবতে নেই। পয়সা ইনকাম করতে হলে খালি নোংরামি করতে হয়, শুদ্ধ নোংরামি করতে হয়, আর সেটা তো আপনি ভালো করেই জানেন, তাই না? এই ওয়াইটিতে এসে সব থেকে বড় নোংরামি কে করেছে সেটা তো আপনার কাছে অজানা নয় ম্যাডাম। কি করব বলুন, না পাচ্ছি পরকিয়া করতে, না পাচ্ছি দারিদ্রতাকে বিক্রি করতে, কিছুই করতে পারছি না, আর সেই কারণেই আমার চ্যানেলটাও গ্রো করছে না। তারপরে একটা স্মাইলি দিয়েছি, গুড জব, ওকে, ওয়েল ডান। যত মানুষকে ছোট করতে পারবেন ততই টাকা। তারপরে আবার হেসেছে, মানুষকে ছোট করছি না, মানুষের পয়েন্টে কথা বলছি। আচ্ছা, 1 মিনিটের জন্য মেনে নিলাম যে আমি মানুষকে ছোট করছি, তাই তো এখানে আমি ভিডিওর সামনে বকবক করে যাচ্ছি। এরকম অনেক মানুষ আছে যারা আপনাদের ভিডিও দেখে, মানে আপনার না, সরি, আপনার বনুর ভিডিও দেখে, তারা যথেষ্ট এডুকেটেড, যথেষ্ট শিক্ষিত, তারাও কিন্তু ব্যাপারগুলোকে লিখে যায় কমেন্ট বক্সে, ঠিক আছে? তো তারা তো টাকা ইনকাম করছে না, তাহলে তারা সত্যিটা কেন লিখে যায়? কেন? কেন কি আমি টাকা ইনকাম করছি? হ্যাঁ, 100% আমি চ্যানেল করে ভিডিও করছি তো টাকা ইনকাম করবই, কিন্তু আমরা সত্যিটা বলে যাচ্ছি ম্যাডাম। তারপরে লিখেছি চালিয়ে যান, সরি তোদলে যাচ্ছি, চালিয়ে যান, হ্যাঁ চালাবই তো, প্রুফের দরকার নেই। নো নো, অনেক কিছু জিনিস না প্রুফ লাগে না। আমরা যদি আবার প্রুফ দিতে বসি না, আমাদের নামে আপনার বুনু ঠুকে দেবে কেস। তো এত বাঁশ নেওয়ার মতো ক্ষমতা নেই। কেন কি বলুন তো? সেই কেস হলে আবার আপনাদেরই প্রবলেম, কিউআর কোড দেবো, টাকা দাও, কেস চালাবো, বুঝতে পেরেছেন? তো সেই জন্য এই 10, 12, 15 মিনিটের ভিডিও দিয়ে যেটুকু ভিউজ হচ্ছে, যেটুকু মানুষের ভালোবাসা পেয়েছি, সেটাই আমার কাছে অনেক। চলো এবার 1-2 কমেন্ট পড়ে নেওয়া যাক। সবার কমেন্ট একটা ভিডিওতে পড়তে পারবো না, 1-2 জনেরই পড়বো। এই কমেন্টটা করেছে দোয়েল মজুমদার দিদিভাই, জানি না দিদিভাই হবে না আন্টি হবে, যাই হোক দিদিভাই বলে সম্বোধন করলাম। হ্যাঁ, দিদিভাই লিখেছিল যে সরকারি জব করে না। হ্যাঁ একদমই তাই, সরকারি জব করে না। আমি নিজে একজন টিচার, তাই ছুটি সম্পর্কে অনেকটাই জানি। তারপরে উনি বলেছেন
যে বেবি হওয়ার পর 6 মাসের ছুটি পাওয়া যায় টিচার ডে, তারপরে বেবি যতক্ষণ না 18 বছর হচ্ছে ততক্ষণ কিন্তু সিসিএল মানে চাইল্ড কেয়ার লিভ পাওয়া যায়, সেটা 730 দিনের। তবে সেটা একটানা পাওয়া যায় না, টানা 60 দিন, বছরে 2-3 বার নেওয়া যায়। অনেক ফর্মালিটি আছে, কিন্তু উনি তো অনেক দিন ধরেই ছুটিতে আছেন, মানে আপনার কথা বলছি, অনেক দিন ধরে আপনি ছুটিতে আছেন। আর আমাকে জানিয়েছে, এটা অবশ্য আমার জানা ছিল না, ওনার ছোট মেয়ের বয়স 4 থেকে 5 বছর, মানে অনেকটাই বড়। আর বড় মেয়ে তো 15+। তো ধন্যবাদ দিদিভাই তোমাকে, আমাকে এত সুন্দর একটা নলেজ দেওয়ার জন্য। মানে বলে না, মানুষের জীবনে শিক্ষার কোন দিন শেষ নেই। তো একটা কি বলবো, একটা জেনারেল নলেজ যেটাকে বলা যায়। আমি এই 6 মাসের ব্যাপারটা জানতাম যে 6 মাস লিভ পাওয়া যায়, কেন কি আমার টাইমে আমাকে যখন অফিস থেকে আমি ছুটির জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো যেহেতু কর্পোরেটে তো এতদিন ছুটি দেয় না, তবু আমি অনেক রিকোয়েস্ট করাতে তখন এই কথাটা আমি উঠিয়েছিলাম যে ঠিক আছে, আমার নলেজে ছিল যে যারা ব্যাংকে জব করে বা যারা টিচার বা কোনো গভর্নমেন্ট জব করে তারাও তো 6 মাসের করে ছুটি পায়। তো কর্পোরেটে মানছি অতদিন পাওয়া যাবে না, কিন্তু কিছু কম দিন হলেও তো পাওয়া যাবে। এই সরি, কর্পোরেট ভুল বলছি, মানে প্রাইভেট জবে। তো এই জন্য এই ব্যাপারটা না আমার জানা ছিল। অনেকে ওই সময় আমাকে বলেছিল তুই তো ছুটি পাবি, কিন্তু আমি বেশি দিনের ছুটি পাইনি। যাই হোক, আমাকে মানে জব ছেড়ে আবার রিজয়েন করতে হয়েছিল, কিছু করার নেই, প্রাইভেট চাকরি তো, বেশি দিন ছুটি পাইনি। তো এইটা একটা ছিল। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই কমেন্টটা পড়ার পর সত্যি আমার চোখ দিয়ে না জাস্ট মানে জল বয়ে গেছে, ঠিক আছে, বেয়ে গেছে বলছিলাম আমার গ্রাম্য ভাষাতে। তো সেটা হচ্ছে, আমি ওয়াইটিতে এসে কত টাকা ইনকাম করেছি আমার সত্যি সেটা আমি কখনো ভাবি না, কেন কি আমি জানি এটা একটা নোংরা জগৎ, নোংরামি না দেখালে তাড়াতাড়ি টাকা ইনকাম করা যায় না। আর এরকম ধীরে সুস্থে ভিডিও করলে বহুত সময় লাগে টাকা ইনকাম করতে, কিন্তু কিছু মানুষের যে আমি ভালোবাসা পেয়েছি না, এটা আমার কাছে সেরা প্রাপ্তি, সেরা প্রাপ্তি। আমার ভিডিও হয়তো অনেক কম মানুষ দেখে, কিন্তু যে কটা মানুষ দেখে তারাই আমার কাছে পুরো হীরা। তারই মধ্যে একজন দিদিভাই, আমি অন্য কারো নাম নিচ্ছি না বলে ভেবো না যে তোমাদেরকে ভালোবাসি না বা তোমরা আমাকে ভালোবাসো না। এই দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাইয়ের নাম হচ্ছে বর্ণা ব্যানার্জি। আপনার অ্যানালাইসিস মন ছুঁয়ে যায়, আপনার বলা প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্য। আমি আপনার ভিডিওর একজন নিয়মিত দর্শক, আপনাকে ভালো লাগার কিছু কারণ আছে, আজ আমি সেই কারণ আপনাকে অবশ্যই বলবো। আমি নিজে একজন শিক্ষিকা, ঘর বাইরে দুটোই আমাকে সামলাতে হয়। আপনার জীবনের সঙ্গে এখানে আমার মিল তো অবশ্যই আছে, সেটা আপনাকে ভালো লাগার অন্যতম কারণ। দ্বিতীয় কারণ, আপনি একদিন বলেছিলেন আপনি আপনার বাড়িটা নিজের কষ্টার্জিত অর্থে করেছেন। কথাটা শুনে আমার চোখে জল এসে গেছিল, কারণ আমিও আমার ফ্ল্যাটটি সম্পূর্ণ নিজের লোনে কিনেছি। আমার হাজবেন্ডকে বলেছি তোমার টাকায় তোমার টাকায় সংসার চলুক। আপনি বললেন 3 বছর আপনি ইউটিউবে আছেন, কিন্তু তেমন পরিচিতি পাননি। কিন্তু আমার চোখে যতগুলি দর্শক আপনাকে ভালোবেসে দেখে, আপনি জানবেন আপনার সম্মানটা একদম মজবুত আছে। এটা একদম আপনি ঠিক বলেছেন। আর আমাকে আপনি করে বলতে হবে না, আমি মনে হয় আপনার থেকে ছোটই হব। তুমি বা তুই করে বললেও চলবে। আপনি এভাবেই এগিয়ে চলুন, আপনার ভালোবাসার মানুষরা আপনার পাশে অবশ্যই থাকবে। কারণ আমি অন্তত যুক্তিতর্ক দিয়ে কথা বলাই বেশি পছন্দ করি। ভালো থাকবেন সপরিবারে। আর লাস্টের এই দুটো লাইন আমার একদম মানে কি বলবো, মন ছুঁয়ে গেছে। আর সোনাইয়ের জন্য বর্ধমানের মাসিমণির রইল অনেক ভালোবাসা। আমার 11 বছরের মেয়েও সোনাইকে খুব ভালোবাসে। সোনাই স্কিনে এলেই ছুটে আসে ভাইকে দেখতে। তো এইগুলো না সোনা দানা বা টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, এইগুলো একটা মনের টান। দেখ মানে মানে দেখো, শুধু তোমার একলার গুপ্তা দিদিভাই নেই, আমারও আছে বর্ণা দিদিভাই, দোয়েল দিদিভাই, না জানি আরও কত দিদিভাই আছে, মৌ দিদিভাই আছে, আরও অনেক দিদিভাই আছে যারা আমাকে কন্টিনিউ কমেন্ট করে। আর দিদিভাই আমাকে বলছে তুমি কি কমেন্টটা ডিলিট করে দিয়েছো? না, দেখো আমি কারো কমেন্ট ডিলিট করি না। আমার কাছে সেটা নেগেটিভ কমেন্ট হোক পজিটিভ কমেন্ট হোক, প্রত্যেকটা কমেন্ট একদম মূল্যবান, আমার কাছে অনেক মূল্য। আমি
কারো কমেন্ট ডিলিট করি না, কিন্তু ইউটিউবের কিছু কিছু কোনো কোনো সময় না অনেক কমেন্টগুলি হাইড হয়ে যায়, দেখা যায় না। তো দিদিভাই যখন তুমি আমাকে বললে যে তুমি কমেন্ট করেছো ডিলিট হয়ে গেছে, আমি তখন তোমার আইডিতে গিয়ে চেক করলাম। মানে আমরা যারা ইউটিউব করি আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি আমাদেরকে আগে কবে কি কমেন্ট করেছিল, তো ওইভাবে গিয়ে আমি সার্চ করে দেখলাম, তখন গিয়ে তোমার এই কমেন্টটা আমি পেলাম। তো যাই হোক, এতটা ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বলবো না কি বলবো আমি জানি না, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমার ছেলেকেও যে তোমরা এত ভালোবাসো। আর অনেক আরেকজন দিদিভাই আছে, চৌধুরী দিদিভাই, উনি তো সবসময় বলেন, উনি দিদিভাই না, উনি আমার আরও অনেক অনেক বয়স হবে আমার থেকে, কাকিমার বয়সী হবে আমার। তো যেহেতু সোনাইকে উনি দাদু ভাই বলেন, তো সেই হিসেবে বুঝতেই পারছো কতটা ওনার বয়স। উনি আমাকে যখনই কমেন্ট করেন তখনই বলে সোনাইকে দেখাবে স্ক্রিনে। তো আমি ওনাকেও একটা বার্তা দিতে চাই, আমি কিন্তু কন্টিনিউ ছোট ছোট ভিডিও দিই, আর তার মধ্যে কখনো কখনো সোনাই থাকে। তুমি আমার রেগুলার ভিডিও দেখবে, তাহলে তুমি সোনাইকেও দেখতে পাবে। তো চলো, এই ভিডিওটা অনেকখানি বড় হয়ে গেছে, আর সময় নষ্ট করব না তোমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ জন্য সবাইকে টাটা।